धीरे धीरे से मेरी जिंदगी में आना, धीरे धीरे से दिल को चुराना। আসলে যখন প্যাসেঞ্জাররা ওঠে আমার রিকশায়, প্রথমে তারা ক্যামেরা ধরে। মাকে বলতাম, বাবাকে বলতাম যে আমি তো এরকম ভাবে গাইলাম, তো বলতো যে একটু শোনা দেখি, তো আমি শোনাতাম। আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানি জীবন, গানি আমার প্রাণ। আসসালামু আলাইকুম দর্শক, ঈদ মোবারক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং খুব সুন্দর করে আপনাদের ঈদ কাটাচ্ছেন। রিক্সা একটি যানবাহন, কিন্তু সেই রিক্সার হ্যান্ডেল ধরে যদি কেউ তার স্বপ্নের সুর বাজায়, যদি গায় তার জীবনের গান, সেই রিক্সাটি হয়ে যায় তার মঞ্চ। দর্শক, আজকে আমরা আমাদের স্টুডিওতে এমন একজন রিক্সা চালক ভাইকে আমন্ত্রণ জানিয়েছি, যিনি রিক্সা চালান তার জীবিকার জন্য, কিন্তু গান গাওয়ার জন্য তিনি বাঁচেন। গানকে তার আত্মার খোরাক তিনি বানিয়ে নিয়েছেন। তিনি কমপ্লিট করেছেন তার মাস্টার্স ডিগ্রি এবং কয়েকটা জায়গায় তিনি চাকরিও করেছেন, কিন্তু গানের প্রতি অকৃত্রিম ভালোবাসা, অকৃত্রিম ডেডিকেশন, এটার জন্য তাকে চাকরিও ছাড়তে হয়েছে। দর্শক, এখন আমরা তার সাথে আড্ডা দিব, তার কাছ থেকে গান শুনবো এবং শুনবো তার জীবনের গল্প। আমরা চলে যাচ্ছি তার কাছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ঈদ মোবারক আপনাকে। ঈদ মোবারক আপনাকেও। আচ্ছা, আপনার নাম যদি আমি জানি, বাট দর্শকদের উদ্দেশ্যে আপনার নামটা একটু যদি বলতেন। জি, আমার নাম মিঠুন, আমার বাসা হচ্ছে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার আলীদোনা গ্রাম। আচ্ছা, আপনি নওগাঁ থেকে ঢাকায় এসেছেন কত বছর আগে আনুমানিক? এটা এসেছিলাম আমি প্রায় 1 বছর আগে। 1 বছর আগে ঢাকা এসেছেন? জি। আচ্ছা, সেই জার্নিটা একটু শুনি আপনার কাছ থেকে। আসলে এই জার্নিটা অনেক কষ্টের এবং স্ট্রাগলপূর্ণ একটা জীবন ছিল আমার। আচ্ছা, প্রথম যখন আমি ঢাকায় আসি, অনেক গানের প্রতি ভালো লাগা থেকে, তখন আমার পড়াশোনা চলছিল, অনার্স চলছিল। সেই অবস্থায় আমি ঢাকাতে যখন প্রথম আসি, ঢাকায় এসে তো থাকা খাওয়ার একটা জায়গা করে তারপর আসতে হয়, কিন্তু আমি সেটি না ভেবে না বুঝেই কিন্তু ট্রেনে করে চলে আসছিলাম কমলাপুর রেল স্টেশনে। আসার পর এখানে আমি 2 দিন ছিলাম। মানে আসলে আমার এখানে আমার কিন্তু থাকার মতো পরিচিত কেউ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, রিলেটিভ কেউ ছিল না। তো এই কারণে আসলে আমি কোথায় যাব, কি করব বুঝতে পারতেছিলাম না। তো এক পর্যায়ে যখন আমি 2 দিন থাকার পরে একটা হয় না যে এখন আমি কি খাবো, মানে সারাদিন না খেয়েও ছিলাম, পকেটে যেটুকু টাকা ছিল ভাড়ার টাকাটা নিয়ে চলে আসছিলাম, কিন্তু খাওয়ার টাকা আমার ছিল না। আচ্ছা, তো 2 দিন এভাবে না খেয়ে থাকার পরে অনেকটা আমি ক্লান্ত হয়ে যাচ্ছিলাম এবং কি করব বুঝে উঠতে পারতেছিলাম না। এরপরে একজন ভাই, উনি আমাকে এসে বললেন যে তুমি এখানে দেখছি 2 দিন ধরে আছো। তো আমি বললাম যে আসলে আমি তো আসছিলাম গান করার জন্য, গান করব, কিন্তু আমি বুঝতেছি আমার তো পরিচিত কেউ নাই, আমি কোথায় যাব, কি করব বুঝে উঠতে পারতেছিলাম না। তো উনি বলছে ঠিক আছে, তুমি আমার সাথে এসো, আগে আপাতত আমার বাসায় এসো, দেখি তোমার জন্য কি করা যায়। তো উনি আসলে আমাকে ওনার বাসায় নিয়ে গেলেন এবং নিয়ে যাওয়ার পরে উনি বললেন যে তোমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিই। আচ্ছা, চাকরির ব্যবস্থা করে দিই, কিন্তু আসলে উনি যখন আমাকে প্রথম চাকরির ব্যবস্থাটা করে দিলেন, আমি চাকরিটা করতে পারলাম না। আচ্ছা, আপনি তাহলে যে ওনার বাসায় আপনি ছিলেন আর কি? হ্যাঁ, ওনার বাসায় ছিলাম এবং ওনার নাম ছিল হারুন রশিদ। হ্যাঁ, উনি অত্যন্ত একজন ভালো মানুষ। আসলে অনেক লোক ছিল স্টেশনে, তার মধ্যে থেকে উনি কিন্তু আমাকে নিজের মতো করে ওনার বাসায় রেখেছিলেন। দর্শক, আমাদের সমাজে এরকম কিছু ভালো মানুষ থাকে যারা হচ্ছে গিয়ে মনে করেন যে তাদের আত্মা এতটা পরিষ্কার হয়, মানুষের আবেগ, মানুষের ভালোবাসা, মানুষের কষ্টটা তারা খুব নিগুড়ভাবে বুঝতে পারেন, তাদেরকে পেট্রোনাইজ করে এভাবে করে তুলে আনেন। যাই হোক, আমরা হারুন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এরকম একজন প্রতিভাকে একটা যান্ত্রিক শহরে তাকে আশ্রয় দেওয়ার জন্য। আচ্ছা, আপনি রিক্সা চালানো আসলে শুরু করেন কবে থেকে? এটা আমি শুরু করেছিলাম যখন 3টা চাকরি করতে পারলাম না। আচ্ছা, তখন আমি রিক্সাটা শুরু করি এবং একের পর এক যখন আমি চাকরি থেকে মানে সুপারভাইজার আমাকে চাকরি থেকে বাদ দিয়ে দিচ্ছে, তখন আমি ভাবছিলাম যে আমি এমন একটা কিছু করতে চাই যেখানে কিনা কেউ আমাকে কিছু বলতে পারবে না। আসলে আমি আমার মতো থাকা খাওয়া এটুকু হলে যেন আমার পর্যাপ্ত হয়ে যায়। এবং আচ্ছা, আমরা জেনেছি আপনি মাস্টার্স কমপ্লিট করেছেন। মাস্টার্স কমপ্লিট করে আপনি বলেছিলেন যে চাকরি আপনি ছেড়ে দিচ্ছেন। আসলে এই চাকরির সাথে কি আপনার গানের কোনো ধরনের কনফ্লিকশন ছিল? আসলে কেন চাকরিগুলো ছাড়া? আসলে চাকরি ছাড়ার প্রধান কারণ হচ্ছে যে
যখন হচ্ছে আমি চাকরিতে জয়েন করলাম, তখন ফ্যাক্টরিতে তো এরকম হয় না যে অনেকে ওয়ার্কাররা থাকে, কাজ করে, কেকের ফ্যাক্টরি ছিল সবাই। আমি একদিন এরকম হয়েছিল, একদিন গান করতেছিলাম, অনেক সাধনার পরে পেলাম তোমার মনে একটা গান করতেছিলাম, তখন সবাই এসে জড়ো হয়ে গেল, সবাই শুনছিল মনোযোগ দিয়ে। তো হঠাৎ করে ওইখানে উপস্থিত হয় সুপারভাইজার, যিনি আসলে আমাদের সবাইকে দেখেন। তো উনি বলছেন এখানে কি হচ্ছে, তো সবাই একটু ভয় পেয়ে গেল। আসলে এর হওয়ার পর যেহেতু কাজের একটু বিঘ্নতা তৈরি হয়ে যাচ্ছিল এবং সবাই ওয়ার্কার আমার গান শুনছিল, তখন সুপারভাইজার বলে দিল ভাই তোমাকে এখানে রাখা যাবে না, তোমার কারণে অনেকের ডিস্টার্ব হচ্ছে। এই জন্যই হচ্ছে গিয়ে চাকরি থেকে মানে হচ্ছে গিয়ে সরে আসতে হয়েছে। হ্যাঁ, এটা আমার প্রথম চাকরির বেলাতে হয়েছিল, এটা প্রথম চাকরির বেলাতে হয়েছিল। এরপরে দ্বিতীয় চাকরি যখন আমি শুরু করলাম, একই রকম ভাবে ওই জায়গাতে গিয়েও আমার সমস্যাটা তৈরি হচ্ছে। আচ্ছা, মানে গানটাই হচ্ছে ওয়ার্কারদের জন্য, কাজের জন্য বিঘ্নতা তৈরি করে দুটো একসাথে সামহাউ ব্যালেন্স করতে পারছিলেন, ব্যালেন্স করতে পারতেছিলাম। আচ্ছা, আপনার এই গানের প্রতি ভালোবাসা কবে থেকে, মানে আপনার এই সঙ্গীত যাত্রা আপনার কবে থেকে, এটার পেছনের ইতিহাসটা যদি একটু বলতেন আমাদের। এটা অনেক ছোট্টবেলা থেকে, যখন আমি ছিলাম ক্লাস 4-5-এ, মানে প্রাইমারি জীবন থেকে আমার এটা শুরু হয়েছিল। আমাকে প্রথম আমার গানের এই স্বপ্নটা বুনিয়ে দেয় আমি যখন প্রাইমারিতে ছিলাম। আমার স্কুলের স্যাররা ছিল, উনারা বলেছিলেন যে তুমি একটা গান করো দেখি। তখন আমি যখন গান করেছিলাম, আমার ক্লাসে যারা বন্ধু বান্ধব ছিল এবং স্যাররা ছিল সবাই নাম করেছিল, এবং উনি তো রীতিমতো বেঞ্চে বাজিয়ে আমার গানে সঙ্গ দিয়েছিলেন। এবং আমি যখন গানটা শেষ করি সবাই তখন মুগ্ধ হয়ে শুনছিলেন ওইটুকু বয়সে। আমি কিন্তু গানের সুর তাল লয় সম্পর্কে আমার কোনো তখন ধারণা ছিল না। তো ওইটুকু বয়সে ক্লাস 4-5-এ তখন আমি গান করেছিলাম, তখন সবাই প্রশংসা করছিল। এবং তখন থেকে যখন আমি হাই স্কুলে আসলাম, হাই স্কুল জীবনে আসলাম, 9-10-এ যখন আমার তখন 14-15 বছর বয়স, তখন গানটা আরো একটু করে প্রসার হতে শুরু করলো। মানে আমার স্কুলে কোনো প্রোগ্রামে হলে আমি করতাম, এবং সবাই আমার বন্ধু বান্ধব, স্কুলের বা স্কুলের স্যাররা ছিল, সবাই আমার গানের নাম করতো। এবং প্রথম তারা আমাকে ওই সময়ে একটা জিনিস ধরায় দেয়, সেটি হচ্ছে যে আমার কণ্ঠ নাকি ভারতের বিখ্যাত কণ্ঠশিল্পী শ্রদ্ধেয় কুমার শানু স্যারের সাথে অনেক টাইম মিলে যায়। কুমার শানু আপনাকে খুব প্রভাবিত করেছে, বা ওনার গান আপনাকে প্রভাবিত করেছে, আপনার পছন্দের শিল্পী বটে। জি জি। তো দর্শকদের উদ্দেশ্যে যদি কুমার শানুর একটা গান আমাদেরকে গিয়ে শোনাতেন। আচ্ছা, ওকে। ধীরে ধীরে সে মেরি জিন্দগি মে আনা, ধীরে ধীরে সে দিল কো চুরানা, तुमसे प्यार हमें है कितना जाने जाना, तुमसे मिलकर तुमको है बताना, धीरे धीरे से मेरी जिंदगी में आना, धीरे धीरे से दिल को चुराना, तुमसे प्यार हमें है कितना जाने जाना, तुमसे मिलकर तुमको है बताना, तुमसे मिलकर तुमको है बताना। ওয়াও ওয়াও ওয়াও, আমি জাস্ট চিন্তা করছিলাম যে আমার সামনে কুমার শানু বসে আছে। দিস ইজ রিয়েলি অ্যামেজিং, রিয়েলি মার্ভেলাস। আচ্ছা, আপনি রিক্সা চালাচ্ছেন কত বছর ধরে, মানে কতদিন ধরে আনুমানিক? এটা আমার রিক্সা চালানো প্রায় 6 মাস হয়ে যাচ্ছে। 6 মাস হয়ে যাচ্ছে। আচ্ছা, এই 6 মাসের ভেতরে আপনি তো রিক্সা চালাতে চালাতেও গান আমরা শুনেছি আর কি। হ্যাঁ, তো এই তখন আপনার প্যাসেঞ্জার্সরা তারা রিয়াকশন কেমন দেয় আসলে? আসলে যখন প্যাসেঞ্জাররা ওঠে আমার রিক্সায়, প্রথমে তারা ক্যামেরা ধরে। আমার গান যখন আমি শুরু করি, তো ওনারা পট করে ক্যামেরা আসলে স্টার্ট করে দেন, এবং আমার গান তারা, আমি যখন শেষ করি তখন তারা বলে যে এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর গান। আচ্ছা। এবং আসলে ভাই তুমি একজন সাধারণ রিক্সা চালক হয়ে এত সুন্দর গান কিভাবে করো? তোমার তো শিল্পী হওয়ার কথা, তোমাকে তো আসলে এই রিক্সা চালানোর কথা না, তোমার তো অনেক ভালো জায়গায় যাওয়ার কথা, আর তোমাকে তো দেখেও রিক্সা চালক মনে হচ্ছে না। তখন আমি বলি যে আসলে আমি আসলে ভালোবেসে গানটা করি, এটা শোনাতে পারলেও ভালো লাগে, এবং কেউ যদি এটা নাম করে সেটা তো আমার খুব ভালো লাগে। আমি যখন রিক্সা দিয়ে যখন যাই তখন আশেপাশের লোকজন তাকিয়ে থাকে এবং বাহ বাহ করে, অনেকে বলে অনেক সুন্দর হচ্ছে। তো ভাই এবার আরেকটা শুনতে চাচ্ছি, ট্রেন্ডিং কোন একটা গান যদি আমাদেরকে একটু শোনান। আমাদের বাংলাদেশের বিখ্যাত, মানে ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান স্যার আছে, তারই একটি সিনেমার গান আমি গাইবো। আচ্ছা, প্রিয়তমা সিনেমা থেকে। ও বাবা, জোস জোস, ওকে।
যত কথা রাখা ছিল এই বুকে জমা, যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। আমার আকাশ নীলে তুমি যে নীলিমা, আমার আকাশ নীলে তুমি যে নীলিমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, ও প্রিয়তমা, ও প্রিয়তমা, ও প্রিয়তমা, আমার প্রিয়তমা। চিরদিন পাশে থেকো সুখে দুঃখে জড়িয়ে, অভিমানে আপদারে মায়া দিও ছড়িয়ে, তুমি 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 শুধু তোমারই উপমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, ও প্রিয়তমা, আমার প্রিয়তমা। বাহ বাহ, চমৎকার চমৎকার, অসাধারণ। এমন একজন শিল্পীকে আমরা পেতে যাচ্ছি ভবিষ্যতে, যে কিনা হতে পারে যে আমাদের বাংলাদেশের মিউজিক্যাল ইন্ডাস্ট্রি ওনারা রাজ করছেন। যাই হোক, আমাদের বাংলাদেশে তো বিভিন্ন ধরনের রিয়েলিটি শো হয়, বিভিন্ন ধরনের সঙ্গীত প্রতিযোগিতা হয়। কখনো কি চেষ্টা করার ইচ্ছা হয়েছে বা কখনো চেষ্টা করেছেন? আসলে এই সুযোগটা আমার কখনো হয়নি, কারণ হচ্ছে আমি অত্যন্ত নিম্নবিত্ত পরিবার থেকে বেড়ে উঠছি। আমাকে অনেক স্ট্রাগল করে কষ্ট করে পড়ালেখাটা কমপ্লিট করতে হয়েছে, এবং এখানে যখন এসে আমি চাকরিও করতে পারিনি, কিন্তু আমাকে রিক্সার হাতলটা আমাকে ধরতে হয়েছে। সেক্ষেত্রে আমি যে রিয়েলিটি শো গুলো করবো, রিয়েলিটি শো করার জন্য যে আসলে মানে আমি আসলে কখনো ওই ধরনের ইয়ে করতে পারিনি, মানে যোগাযোগটা করতে পারিনি। আসলে আমি ওই ধরনের সুযোগটাও পাইনি। আপনার পরিবারে কে কে আছেন? আমার পরিবারে আছেন বাবা মা আছেন, বড় ভাই আছেন, ভাবি আছেন, এবং আমার একটা ভাতিজা আছে ছোট্ট। আচ্ছা আচ্ছা, তারা কি সামহাউ আপনার উপর কোনো দিক থেকে ডিপেন্ডেন্ট, মানে কোনো দিক থেকে আপনার উপর নির্ভর করে কিনা, যেমন আয় ইনকামের দিক থেকে হোক বা আসলে আমাদের পরিবারে আমরা তো কৃষি প্রধান পরিবার, আমরা যেহেতু কৃষক পরিবারে আমি সন্তান, আর আমাদের যতটুকু আছে মানে জমি, ওইটা আসলে আমাদের মানে পরিবারের জন্য খেয়ে নিয়ে চলে যায় আসলে। কিন্তু আমি যে ঢাকায় আছি, আমাকে এখানে টাকা পাঠিয়ে বা আমি যে একটু গান নিয়ে কাজ করব, নিজের থাকা খাওয়ার তো একটা খরচ আছে, এটা তো আসলে এটা আমাকে নিজেকেই আসলে করতে হয়। এটা আসলে সম্ভব হয় না যে বাড়ি থেকে আমি টাকা পাঠিয়ে আমাকে হয়তো এভাবে আমি গানটা নিয়ে গিয়ে বেড়াবো, এটা আসলে আমার পক্ষে সম্ভব হয় না। এমনি ফিনান্সিয়ালি সাপোর্ট দিতে না পারো, অ্যাটলিস্ট আপনাকে মানসিক সাপোর্ট তো দেয় যে না তুমি গান গাইতে পারো, তুমি এগিয়ে যাও, এই টাইপের সাপোর্ট তো দেয়। এটা কি পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমি মানসিকভাবে বাবা মা সবসময় আমার সাপোর্টিভ, এবং বিশেষ করে আমার মা সবসময় আমার গানের ব্যাপারে ভালো কিছু প্রত্যাশা করেন, যে আমি যে সেই ছোট্টবেলা থেকেই আশা করেন যে হয়তো আমি গান গেয়ে নাম করতে পারবো বা একজন কণ্ঠশিল্পী হতে পারবো, এরকম কিন্তু আমার মা সবসময় আমাকে বলেন। এবং আমি যখন ভেঙেও পড়ি, বিশেষ করে আমার মাকে মাঝে মধ্যে বলি গান টান মনে হয় শুনবে না, বা আমি গাইতে পারবো না, মনে হয় দেশের মানুষ মনে শুনবে না, বা আমি এটা হয়তো সামনে এগিয়ে যেতে পারবো না, কিন্তু আমার মা আমাকে অনুপ্রেরণা দেন অনেক। আমার মাকে সবসময় আমি গান শোনাই, কারণ বাড়িতে আমি যতক্ষণ থাকি গুনগুন করে গাইতে থাকি, এবং মা কিন্তু সবসময় শোনেন এবং কখনো বিরক্ত হন না। মাকে বলতাম, বাবাকে বলতাম যে আমি তো এরকম ভাবে গাইলাম, তো বলতো যে একটু শোনা দেখি, তো আমি শোনাতাম ওনাদেরকে এরকম। তাহলে হচ্ছে কি আপনি এরকম একটা গান আমাদেরকে শোনান, যেটা হচ্ছে কি আপনার আব্বা অথবা আপনার আম্মাকে শুনেছেন, এরকম একটা গান আমরা একটু শুনি। আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানি জীবন, গানি আমার প্রাণ। আমার মায়ের আদেশ বাবার মতো গাইতে হবে গান, সেদিন থেকে গানি জীবন, গানি আমার প্রাণ। শিল্পীর ঘরে জন্ম, তাই শিল্পী
করেছি, সঙ্গীতটাকে সঙ্গী করে সঙ্গই করেছি। এই গানই আমার জীবন মরণ, গানই যেন প্রাণ। আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানই জীবন, গানই আমার প্রাণ। সেদিন থেকে গানই জীবন, গানই আমার প্রাণ।